Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো আজকে আমরা চসার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট এই কোয়েশ্চেনটা আলোচনা করব। এই প্রশ্নটা আলোচনার শুরুর পূর্বে আমি তোমাদেরকে একটি বিশেষ ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে তুমি পয়েন্ট আউট করে তখন লিখবে যখন তুমি পরীক্ষার খাতায় 5টা বা 4টা প্রশ্নই 100% পয়েন্ট আউট করে লিখতে পারবে। যদি তুমি সব প্রশ্ন পয়েন্ট আউট করে লিখতে না পারো, তাহলে সেক্ষেত্রে তুমি পয়েন্ট আউট করে লিখবে না, বরং সেক্ষেত্রে তুমি প্যারাগ্রাফ আকারে লিখবে। ওকে, তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যে কোনো প্রশ্ন আলোচনা করার জন্য সর্বপ্রথম একটি ইন্ট্রোডাকশন বা একটি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখতে হয়। তো এই প্রশ্নের জন্য তোমরা একটি চমৎকার ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখতে পারো। আর সেটা কিভাবে? সর্বপ্রথম তোমরা রিপ্রেজেন্টেটিভ এই টার্মটাকে ব্যাখ্যা দিয়ে প্যারাগ্রাফ মানে ইন্ট্রোডাকশনটা লেখা শুরু করবে। মানে রিপ্রেজেন্টেটিভ পোয়েট কাদেরকে বলা হয়? রিপ্রেজেন্টেটিভ পোয়েট তাদেরকে বলা হয় যারা সমাজ, সংস্কৃতি, দর্শন, রিলিজন, অর্থাৎ সে যে সময় বসবাস করে সেই সময়ের একেবারে পুরো সমাজটাকে তার সাহিত্য কর্মের মধ্যে ফুটিয়ে তুলে সেই কবিদেরকে বা সাহিত্যিকদেরকে রিপ্রেজেন্টেটিভ পোয়েট বলা হয়ে থাকে। তো জিওফ্রে চসারকে সর্বপ্রথম ইংরেজি সাহিত্যের রিপ্রেজেন্টেটিভ পোয়েট হিসাবে বিবেচনা করা হয়, কারণ তিনিই সর্বপ্রথম তার সমাজটাকে তার সাহিত্যের মধ্যে ফুটিয়ে তুলেছিল। এরপরে আমরা এটাকে ডেভেলপ করার জন্য যে পয়েন্টটা লিখতে পারি সেটা হচ্ছে চসার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ। এইটা ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট, কারণ জিওফ্রে চসার তার যে ক্যান্টারবারি টেলস লিখেছিল, ক্যান্টারবারি টেলসটা 1387 সালে তিনি লেখা শুরু করেন এবং তার মৃত্যু পর্যন্ত মানে 1400 সাল পর্যন্ত তিনি এটা লিখেছেন। এটাকে একটি আনফিনিশড ওয়ার্ক হিসেবে ধরা হয়, তিনি সমাপ্ত করতে পারেননি। তো ক্যান্টারবারি টেলস এর প্রত্যেকটি গল্প জিওফ্রে চসারের সমসাময়িক যুগের সাথে একবারে রুটেড, শেকড় গাথা। এবং জিওফ্রে চসারের যে নামপ্রিস টেলস যে গল্পটা রয়েছে সেইটাও কিন্তু সমসাময়িক সমাজ ব্যবস্থাকে উপস্থাপন করে। বিশেষ করে জিওফ্রে চসার তার ক্যান্টারবারি টেলসে মেডিভেল লাইফ এবং থট মানে জীবনধারা এবং মানুষের চিন্তা চেতনা এইটা কেমন ছিল সেইটাকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এবং যে সমসাময়িক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে তুলে ধরার জন্য জিওফ্রে চসার আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের উপরে ফোকাস করেছেন। এবং এই আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের উপরে তিনি ফোকাস করার কারণে তার এই ক্যান্টারবারি টেলসটাকে কিন্তু আমরা একটা পিকচারেক্স এবং হিস্টোরিক্যাল একটা সাহিত্যকর্ম হিসাবেও আখ্যা দিতে পারি। তো চসার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট আর অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ এইটাকে তোমরা এইভাবে ডেভেলপ করতে পারো। মেডিয়েভাল শিভালরি। তো জিওফ্রে চসার তার সমাজটাকে উপস্থাপন করার জন্য তিনি সর্বপ্রথম মেডিয়েভাল শিভালরি বা মধ্যযুগীয় যে অশ্বরোহী যোদ্ধা সেই বিষয়টাকে উপস্থাপন করেছেন। জিওফ্রে চসার তার ক্যান্টারবারি টেলস এর মধ্যে ক্যারেক্টার গুলোকে 3 ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে হচ্ছে নাইট বা সম্ভ্রান্ত যোদ্ধা, এইটা হচ্ছে একটি ক্যারেক্টার, এবং নাইট হচ্ছে মেডিয়েভাল শিভালরিকে রিপ্রেজেন্ট করছে। নাইটের চরিত্রের মধ্যে জিওফ্রে চসার 3টি জিনিসের মারাত্মকভাবে সংমিশ্রণ ঘটিয়েছেন, যেমন লাভ, রিলিজিয়ন অ্যান্ড ব্রেভারি। অর্থাৎ জিওফ্রে চসার নাইটকে এমন ভাবে চিত্রিত করেছেন যে নাইটের চরিত্রের মধ্যে যেমন রয়েছে ভালোবাসা, তেমনি রয়েছে ধর্মভীরুতা এবং তেমনি রয়েছে সাহসিকতা। উদাহরণস্বরূপ জিওফ্রে চসার বলেছে যে তার নাইট বা এই সম্ভ্রান্ত যোদ্ধা খ্রিস্টান ধর্মকে ডিফেন্স করার জন্য 15টি যুদ্ধক্ষেত্রে তিনি জয়লাভ করেছেন এবং খ্রিস্টানিটিকে তিনি প্রিজার্ভ করেছেন। সাথে সাথে জিওফ্রে চসার এই বিষয়টাও পরিষ্কার করে দিয়েছেন যে নাইটের চরিত্র যখন সুন্দর হয় তখন মানুষ তাকে আদর্শ হিসাবে গণ্য করে। তো জিওফ্রে চসার মেডিভাল শিভালরিক টেন্ডেন্সি এইটাকে ধরে রাখার জন্য তিনি তার নাইটকে প্রজ্ঞাবান এবং সমসাময়িক প্রেজেন্স অফ মাইন্ড, যেটা অর্থাৎ প্রেজেন্স অফ মাইন্ড বলতে উপস্থিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হিসাবে উপস্থাপন করেছেন। তো জিওফ্রে চসার যেভাবে নাইটের চরিত্র অঙ্কন করে মেডিয়েভাল শিভালরিকে উপস্থাপন করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে জিওফ্রে চসার 100% একজন রিপ্রেজেন্টেটিভ পোয়েট হিসাবে প্রমাণিত হয়। কারণ তৎকালীন সময়ে মিডিয়েভাল শিভালরিকে খুবই মূল্যায়ন করা হতো। ট্রেড অ্যান্ড কমার্স, ট্রেড অ্যান্ড কমার্স এইটা জিওফ্রে চসার তার ক্যান্টারবারি টেলস এর মধ্যে ফুটিয়ে তুলেছেন, এবং ট্রেড অ্যান্ড কমার্স খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন জিওফ্রে চসার। কারণ জিওফ্রে চসার ক্যান্টারবারি টেলস এর মধ্যে এটা বলেছে যে ট্রেড অ্যান্ড কমার্স হচ্ছে একটি উদীয়মান গোষ্ঠী। এই উদীয়মান গোষ্ঠী
এরা কিন্তু খুব দ্রুত সম্পদ এবং ক্ষমতা অর্জন করছে বা তারা অর্জন করতে সক্ষম। সেকেন্ড গ্রুপের মধ্যে জিওফ্রে চসার বেসিক্যালি যে ডক্টরসদেরকে রেখেছেন, লয়ার্সদেরকে রেখেছেন এবং মার্চেন্টসদেরকে রেখেছেন। লয়ার্স, ডক্টরস এবং মার্চেন্টস এরা বেসিক্যালি ব্র্যান্ড অফ মার্চেন্টস, মানে এই তিনটা গ্রুপই ব্যবসায়ীদেরকে রিপ্রেজেন্ট করছে। তো জিওফ্রে চসার বেসিক্যালি এখানে ব্যবসায়িকদের স্যাটিয়ার এবং হিউমার এই দুইটা দিক থেকে, মানে যারা হচ্ছে মানবতার কল্যাণের জন্য ব্যবসা করছে, মানুষের প্রবলেমকে সলভ করার মাধ্যমে টাকা উপার্জন করছে, তাদেরকে জিওফ্রে চসার সম্মান দেখিয়েছেন। কিন্তু যারা মানুষকে ঠকাচ্ছে, মানুষকে ঠকানোর মাধ্যমে টাকা উপার্জন করছে, তাদেরকে জিওফ্রে চসার মারাত্মকভাবে সমালোচনা করেছেন। তো জিওফ্রে চসার বেসিক্যালি যেভাবে এই মার্চেন্ট গ্রুপকে উপস্থাপন করেছেন, এটা মেডিভেল সমাজের, মধ্যযুগীয় সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। কারণ কি? কারণ হচ্ছে মেডিভেল সমাজে ট্রেড অ্যান্ড কমার্স একটি উদীয়মান গোষ্ঠী ছিল এবং সেই গোষ্ঠী খুব দ্রুত পাওয়ার এবং প্রপার্টি এই দুইটাই অর্জন করছিল। তো এখানে বেসিক্যালি জিওফ্রে চসার ট্রেড অ্যান্ড কমার্সের মাধ্যমে তার জাতিকে একটি মেসেজ দিয়েছে যে আপনাদেরকে অবশ্যই ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের প্রতি দৃষ্টি দিতে হবে। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা জিওফ্রে চসারকে ফাউন্ডার অফ ইম্পেরিয়ালিজমও বলতে পারি। কারণ ট্রেড অ্যান্ড কমার্সের এক্সপানশন করার জন্যই কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা বা ইউরোপিয়ান সাম্রাজ্যবাদীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। দ্য চার্চ, এখানে চার্চকে জিওফ্রে চসার রিপ্রেজেন্ট করেছে স্যাটিরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। মধ্যযুগের মানুষ খুবই ধার্মিক মানুষ ছিল এবং তারা ধর্মের উপরে আস্থাবান, বিশ্বাসী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। তো জিওফ্রে চসার এখানে চার্চকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে, তিনি বলছে যে চার্চ হচ্ছে হটবেড অফ প্রফলিগেসি। এখানে হটবেড অফ প্রফলিগেসি বলতে সর্বোচ্চ স্তরের করাপ্টেড একটা ব্রাঞ্চ হচ্ছে চার্চ। এবং সেই সময়ে, চসারের সময়ে, ধর্মীয় ব্যবস্থা পুরোপুরি বস্তুবাদী হয়ে গিয়েছিল। খ্রিস্টান ধর্মটা আসলে কোন সময়তেই পৃথিবী ভালো ছিল? কোনো সময়ই পৃথিবী ভালো ছিল না। সব সময়ই পৃথিবীতে ক্যাওয়াস এবং এই পৃথিবীর যে মোহ, সেটা কিন্তু লেগেছিল। এটা জিওফ্রে চসার ধর্মকে সমালোচনা করার মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই জন্য জিওফ্রে চসার প্রত্যেকটি ধর্ম, প্রত্যেকটি ধর্মীয় পদবীর উপরে ফোকাস করেছেন। যেমন ফায়ার হচ্ছে একটা ধর্মীয় পদবী, এই ফায়ারদেরকে জিওফ্রে চসার ভিক্ষুক হিসাবে আখ্যা দিয়েছেন, যে এই ফায়াররা ভিক্ষাবৃত্তির উপরে তাদের সম্পদ এবং লাক্সারিটাকে প্রিজার্ভ করে থাকে। তারপর জিওফ্রে চসার গির্জার আরো একটি ব্র্যান্ডকে উপস্থাপন করছেন, যেটা হচ্ছে যাদেরকে প্যাডোনার বলা হয়ে থাকে। জিওফ্রে চসার বলছে যে এই প্যাডোনার যারা আছে, এরা হচ্ছে টাকার বিনিময়ে পাপীদেরকে জান্নাত দিয়ে দেয়। টাকা পাইলেই এরা পাপীদেরকে জান্নাত দিতে সক্ষম। তাহলে প্যাডোনারের কাজ কি? প্যাডোনারের কাজ হচ্ছে মানুষকে রিপেইন্ট করার জন্য উৎসাহিত করা। রিপেইন্ট বলতে এখানে যে মানুষ তোবা তাহলিল করে বিশুদ্ধ হবে, খারাপ কাজ থেকে দূরে থাকবে। কিন্তু এই প্যাডোনাররা বলছে সমস্যা নেই, আপনি যত পাপ করবেন ঈশ্বর মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত, তিনি আপনাকে জান্নাত দিয়ে দিবে। তো যে যত বেশি টাকা দেয় তাকে তত বেশি পাপ করার কিন্তু এভাবে প্যাডোনাররা একটা লাইসেন্স দিয়ে দেয়। এইটা জিওফ্রে চসার ক্যান্টারবারি টেলস এর মধ্যে ফুটিয়ে তুলেছেন। আর প্যাডোনারের এই চিত্রটা বেসিক্যালি প্রত্যেকটি ধর্মের মধ্যেই প্রতিষ্ঠিত আছে। যেমন হিন্দু ধর্মের মধ্যে কিছু মানে সন্ন্যাসী আছে যারা বস্তুবাদী পৃথিবীতে এই ডমিনেট করার জন্য তারা কিন্তু তাদের ভক্তদেরকে বলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করেন, পরমাত্মা আপনাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। ইসলাম ধর্মে এই প্যাডোনারের চিত্র হিসাবে যারা ভণ্ড পীর আছে, এই ভণ্ড পীররা তাদের মুরিদদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে থাকে। এই ভণ্ড পীররা বলে যে বাবা নৌকা নিয়ে কিয়ামতের ময়দানে আপনার কাছে হাজির হয়ে যাবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তো প্যাডোনারের এই দৃশ্যটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, এটা সব জায়গাতে আছে। ভিক্ষাবৃত্তি প্রত্যেকটা ধর্মের একটা ইম্পর্টেন্ট টার্মে পরিণত হয়ে গিয়েছে আধুনিক সমাজেও। তারপরে জিওফ্রে চসার সামোনার শ্রেণী, সামোনার এই শ্রেণী সম্পর্কে জিওফ্রে চসার বলছে যে এরা হচ্ছে ডেপ্রেভড ফেলো। এখানে এই ডেপ্রেভড ফেলো দ্বারা যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এরা খুব হতাশ। কারণ এরা যখনই প্যাডোনারদের দিকে তাকায়, ফ্রায়ারদের দিকে তাকায়, তখন এরা হতাশ হয়ে যায় যে এরা কিভাবে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। কিন্তু সামোনাররা সেভাবে টাকা পয়সা নিতে পারছে না। কিন্তু সাথে সাথে জিওফ্রে চসার একটা বিশুদ্ধ গ্রুপকে উপস্থাপন করেছে, যে গ্রুপটাকে পার্সন বলা হয়। পার্সনদেরকে উপস্থাপন করেছেন জিওফ্রে চসার ডেডিকেটেড রিলিজিয়াস ফিগার হিসাবে। এবং জিওফ্রে চসার বলছে
যে এরা এই পার্সনরা হচ্ছে জন উইকলিফের অনুসারী। আর জন উইকলিফের অনুসারী হওয়ার কারণে এই পার্সনরা কিন্তু চার্চের যে করাপশন, গির্জার যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত। তো এই যে চারটা শ্রেণীকে জিওফ্রে চসার যেভাবে তার ক্যান্টারবারি টেলস এর মধ্যে তুলে ধরেছেন, এখান থেকে আমরা সুস্পষ্ট ভাবে প্রমাণ করতে পারি যে জিওফ্রে চসার একজন রিপ্রেজেন্টেটিভ পোয়েট। কারণ চার্চের অবস্থাটা ঠিক এরকমটাই ছিল যেমনটা জিওফ্রে চসার এখানে বলেছেন। এরপরে জিওফ্রে চসার তুলে ধরেছে দ্য লাইফ অফ দ্য পুয়ার ফক, গরিব মানুষের যে জীবন সেটাকে তুলে ধরেছে। গরিব মানুষের জীবন তুলে ধরতে গিয়ে জিওফ্রে চসার তার নাম প্রিস্ট টেল এর মধ্যে বর্ণনা দিয়েছে যে কিভাবে একজন বিধবা তার যুবতী মেয়েদের সাথে কুড়ে ঘরে বসবাস করছে, তার মেয়েদের বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিন্তু দারিদ্রতার কারণে সে তার মেয়েদেরকে বিয়ে দিতে পারছে না। অর্থাৎ জিওফ্রে চসার এখানে বলছে যে গরিব মানুষরা গ্রামে এতই ছিল সেই সময়তে যে তারা তাদের দৈনন্দিন জীবনে দুই বেলা খাবার জোটাতে পারছিল না এখন। অথচ মানে আধুনিক শহরের সমাজটা সভ্যতায় পরিণত হয়েছে, এই ধরনের একটা হিপোক্রেসি সেটা চলছিল। এবং জিওফ্রে চসার দারিদ্রতাকে প্রকাশ করার জন্য, এই কন্টেম্পোরারি সোসাইটির দারিদ্রতাকে প্রকাশ করার জন্য এই যে বিধবা উইডো, এই বিধবার যে বাড়ি, এই বাড়িটাকে বোয়ার এবং হল, এই দুইটা নামে কিন্তু আখ্যায়িত করেছেন। এখানে বোয়ার বলতে বিষয়টা বোঝানো হচ্ছে যে একটা ছোট গুহার মতো একটা জায়গা, এবং হল বলতে বিষয়টা বুঝিয়েছে আইরনিক্যালি যে বিশাল বড় কিছু, কিন্তু আসলে না। বোয়ার এন্ড হল দ্বারা জিওফ্রে চসার এটা বলছে যে এই বৃদ্ধা মহিলার দুইটা ঘর ছিল, একটা হচ্ছে একটা ছোট্ট ঘর ছিল আর একটা একটু বড় ঘর ছিল। তো এখানে বিষয়টা হচ্ছে জিওফ্রে চসার এই বোয়ার এবং হল এই দুইটা টার্ম দ্বারা এটাও বুঝিয়েছে যে গরিব মানুষরা বোয়ার মানে ছোট্ট ঘরে ঘুমায়, আর বড়লোকরা হলে ঘুমায়, বড়লোকরা জান্নাতে চলে যাবে এইভাবে। তো এই উইডো মানে তার মেয়েদের সাথে এই বোয়ারে ঘুমায়। তো এই বোয়ার এটার ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে জিওফ্রে চসার তার সমাজের যে দারিদ্রতা, মধ্যযুগীয় দারিদ্রতা, সেটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। যার কারণে আমরা জিওফ্রে চসারকে একজন কমপ্লিট রিপ্রেজেন্টেটিভ পোয়েট হিসেবে আখ্যা দিতে পারি। এরপরে জিওফ্রে চসার মেডিসিনের উপরে বা মেডিকেল সায়েন্সের উপরে ফোকাস করেছেন। মধ্যযুগে মেডিসিন বা মেডিকেল সায়েন্স আধুনিক হচ্ছে, তো সেই দিকে জিওফ্রে চসার ফোকাস করে। এবং মেডিসিন বা এই মেডিকেল সায়েন্সের উপরে ফোকাস করতে গিয়ে জিওফ্রে চসার বেসিক্যালি যে বিষয়টা ফুটিয়ে তুলেছেন সেই বিষয়টা হচ্ছে যে এখানে ব্যাপারটা হচ্ছে যে ডাক্তার যারা, এই ডাক্তাররা মানুষদেরকে ঠকিয়ে টাকা উপার্জন করছে। কিভাবে মানুষদেরকে ঠকিয়ে টাকা উপার্জন করছে? কারণ এরা মেডিকেল সায়েন্সের থিওরিকে ট্রিটমেন্টের জন্য ব্যবহার না করে তারা অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করছে। স্টার্স, প্ল্যানেটস, এই বিষয়গুলোর মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করছে এবং নির্বিঘ্নে মানে একেবারে উইদাউট এনি হেজিটেশন তারা কিন্তু স্বর্ণ মুদ্রা কালেক্ট করছে, তারা টাকা উপার্জন করছে। এই জন্য জিওফ্রে চসার ডাক্তারদের এই নলেজকে ঘৃণিত নলেজ হিসেবে আখ্যা দিয়েছেন এবং ডাক্তারদেরকে হার্শলি, কঠোরভাবে কিন্তু তিনি স্যাটিয়ার করেছেন। তো এইভাবে জিওফ্রে চসার তার সমসাময়িক যে সমাজ, সেই সমাজটাকে ক্যান্টারবারি টেলস এর এই গল্পগুলোর মাধ্যমে মারাত্মকভাবে ফুটিয়ে তুলেছেন। তো কনক্লুশনে আমরা এটা বলতে পারি যে জিওফ্রে চসার হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাসে প্রথম রিপ্রেজেন্টেটিভ পোয়েট, এবং তিনি দেখিয়ে গিয়েছেন যে সাহিত্য কিভাবে রচনা করতে হয়। সাহিত্য রচনা করার জন্য সমসাময়িক প্রেক্ষাপটটাকে মূল্যায়ন করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আধুনিক সমাজে এসে সাহিত্যকে সংজ্ঞায়িত করা হয়েছে যে মিরর অফ সোসাইটি হিসাবে, সমাজের দর্পণ হিসাবে সাহিত্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। তো তোমরা এইভাবে এই কোয়েশ্চেনটাকে আলোচনা করতে পারো, এবং এইভাবে আলোচনা করলে তুমি 7 মার্কস অন্তত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর তোমরা জানো যে মাস্টার্সে 3 পয়েন্ট পাওয়াটা অনার্সের চাইতে সহজ। আর তুমি যদি মাস্টার্সে 3 পয়েন্ট পাও তাহলে সেক্ষেত্রে তোমার লাইফটা অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়ে যাবে। তাই তুমি মাস্টার্সে 3 পয়েন্ট পাওয়ার জন্য মনোযোগের সাথে পড়াশোনা করো। আর বিষয়টাকে সহজ করার জন্য আমাদের প্রিমিয়াম নোটস, সাজেশন এবং লেকচারটা তুমি নিতে পারো, তাহলে বিষয়টা তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। I wish all of you very best of luck.